গ্রাম আকন্দপুর। এই গ্রামের সবচেয়ে সুন্দরী ও মায়াবী মেয়ে পূর্ণা। উচ্চতা, সৌন্দর্য, চোখের চাহনি এবং ভদ্রতা সব কিছু দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে তাকে দিয়েছে। অসম্ভব সুন্দরী, পাতলা ঠোঁট, মায়াবী চোখ, তাই নিরুপমা ভালোবেসে নাম রেখেছিলেন পূর্ণতা। কিন্তু তার জীবনে অপূর্ণ থেকে গেছে সব কিছুই। সব দিক দিয়েই সে পরিপূর্ণ হলেও ভালোবাসার দিক থেকে অপূর্ণ থেকে যায়। সময়কাল 1979। আকন্দপুর শেখ বাড়ি। বাড়ির চারিপাশে সুপারি ও নারকেল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। বাড়ির একপাশে বড় একটা পুকুর, পাকা ঘাটলা। নিস্তব্ধ শান্ত বাড়িতে 3 জন লোকের বসবাস: জলিল, নিরুপমা আর তাদের মিষ্টি মেয়ে পূর্ণতা, যাকে ভালোবেসে পূর্ণা বলে ডাকে। জলিল পূর্ণার বাবা। গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি। উঠানে দাঁড়িয়ে 6 মাস বয়সী সুন্দরী পূর্ণতাকে উপরের দিকে তুলে ছুঁড়ে মারছে আর নিজের হাত ধরে নিচ্ছে। কিন্তু মেয়েটা একটুও ভয় নেই, সে খিলখিল করে হাসছে। দেখে মনে হচ্ছে সে জানে তার বিশ্বাসযোগ্য এই হাত দুটো ঠিকই তাকে ধরে নেবে, কিছুতেই মাটিতে পড়তে দেবে না। নিরুপমা পূর্ণার মা, ফর্সা, তার হরিণের মতো চোখ, নাক খাড়া, থুতনিতে একটা তিল তাকে আরও লাবণ্যময়ী করে তুলেছে। 16 বছর বয়সী এক তরুণ। আশেপাশের মানুষ বলতো, নিরুপমার মতো মেয়ে জলিলের মতো ছেলের বউ হলো কিভাবে। মেয়েটাকে জলিল হয়তো প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে। নিরুপমা এসব কথা কানে নেয় না, তার কাছে তার স্বামী আর মেয়েই সব। নিরুপমা রান্নাঘরে বসে পুঁই শাক কাটছে আর জলিলের দিকে কয়েকবার আর চোখে তাকিয়ে দেখছে। নিরুপমা নিজের কাজ করতে করতে বলল, সাবধানে, আমার মেয়ে যেন পড়ে না যায়। জলিল নিরুপমার দিকে তাকিয়ে বলল, আমার হরিণী চোখের রেনু, আমার মেয়ে পড়বে না। তাকে তার বাবা জীবন দিয়ে সারা জীবন আগলে রাখবে। আমার রাজকন্যাকে কোনো ব্যথা পেতে দিব না। নিরুপমা মৃদু হেসে জলিলের দিকে তাকিয়ে বলল, সে শুধু তোমার না, আমারও সুন্দরী রাজকন্যা। আবার যে মেয়েকে দিয়ে লাউ মজা থেকে লাউ এনে দাও, রান্না করব। জলিল নিরুপমার কোলে পূর্ণাকে দিয়ে রান্নাঘর থেকে কাঁচি নিয়ে বাড়ির পেছনে চলে যায়। নিরুপমার স্বামীর দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে। বাড়ির পেছনে বিশাল এক সবজি বাগান, পুঁই শাক, কুমড়ো, লাউ, শিম সবই হয়েছে। জলিল যেই লাউ কাটতে যাবে সেইখানে রাহিমা এসে হাজির। রাহিমা পূর্ণার পাশের বাসার চাচি। রহিমার ছেলে বিয়ে করে বউকে নিয়ে দূরে থাকে, মায়ের খবর নেয় না। আজকে একজনের বাসা থেকে চাল, কাল অন্যজনের বাসা থেকে সবজি নিয়ে নিজে রান্না করে খায়। রহিমা আকুতি স্বরে বলল, জলদি ভাই, বাসায় কোনো খাবার নাই, এটা লাউ দিয়ে রান্না করে খাবো। জলিল তার কথা শুনে ঠোঁট কামড়াচ্ছে আর ভাবছে, মাচায় 2-1টা লাউ আছে, সেটা যদি দিয়ে দেয় তাহলে আজকে শুধুই পুঁই শাক দিয়ে ভাত খেতে হবে। আর ভাবছে লাউ না দিলে সে আজকে না খেয়ে থাকবে। তাই সে লাউটা কেটে রহিমার হাতে দিয়ে বলল, যাও, তুমি এটা নিয়ে যাও, রান্না করে খাও। রহিমা মাচায় তাকিয়ে বলল, লাউ তো একটাই দেখা যায়, তুমি খাবে কি? জলিল স্বাভাবিক স্বরে বলল, তুমি চিন্তা করো না, নিরুপমা রান্না করতেছে, আমি তো লাউ কালকের জন্য নিচ্ছিলাম। রহিমা চলে গেল। জলিল মন খারাপ করে কপালটা কুঁচকে রান্নাঘরে নিরুপমার কাছে আসলো। নিরুপমা তার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মাথা নিচু করে আছো কেন? লাউ কেটে আনোনি? তোমাকে না বললাম লাউ নিয়ে আসতে? জলিল মাথা নত করে মিনমিন স্বরে বলল, রহিমা এসে বলল তার ঘরে কিছু নাই, তাই দিয়ে দিয়েছি। জলিলের ভীতু মুখটা দেখে নিরুপমা মৃদু হাসে। জলিল ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে বলল, হরিণী চোখের রেনু, আমার সুন্দরী বউ, তুমি কিছু মনে করো না? আমরা আজকে পুঁই শাক দিয়ে খেয়ে নেব। আজ রাতে নদীতে মাছ ধরতে যাব, কালকে আমরা মাছ দিয়ে খাবো। নিরুপমা স্বামীর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি জানি আমার স্বামী দয়ালু। তার এই দয়ালু মন দেখেই তো তার কাছে সব ছেড়ে চলে এসেছি। এতে ভয় পাওয়ার কি আছে? তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো। রাত 8টায় জলিল চলে যায় নদীতে মাছ ধরতে।
নিরুপমা ঘরে পূর্ণাকে নিয়ে একা। পুরো বাড়িতে তারা 3 জন থাকে। নিরুপমা শিক্ষায় কথাবার্তা খুব ভালো, ভালো পরিবারের মেয়ে, আবার খুব সাহসী মেয়ে, তাই সে একা থাকতে ভয় পায় না। রাত 10টা, নিঃশব্দ চারপাশ, কালো অন্ধকার চারিদিক। দূরে কোথায় কুকুরের ডাক শোনা যাচ্ছে, গাছ থেকে থেমে থেমে হুতুম প্যাঁচা ডাকছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। এক ভুতুড়ে পরিবেশ। নিরুপমা শুয়ে আছে বিছানায়, তার পাশে পূর্ণা ঘুমাচ্ছে। হঠাৎ দরজার ওপাশে কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে নিরুপমা। সে বিছানায় উঠে বসে, আস্তে আস্তে বিছানার নিচ থেকে বটি হাতে নিয়ে দরজার পাশে দাঁড়ায়, এমনভাবে যেন কেউ আসলে বটি দিয়ে তার মাথা দুভাগ করে দেবে। পরের দিন সকাল 8টা, জলিল বাসায় আসে। এসে দরজা বন্ধ দেখে ভাবে হয়তো ঘুমাচ্ছে, আবার ভাবলো নিরুপমা এত দেরিতে তো ঘুম থেকে ওঠে না। সকালে উঠে নামাজ আদায় করে কোরআন পড়ে, সে তো আর ঘুমায় না, তাহলে দরজা বন্ধ কেন? অসুস্থ হয়ে পড়েনি তো? কিছু হয়নি তো? মনের মধ্যে অনেক অশান্তি হচ্ছে। দরজা ধাক্কিয়ে ডাকতে লাগলো। জলিল অনেক ডাকাডাকি করে, খানিকক্ষণ হয়ে যায়। যখন সারা শব্দ নেই তখন জলিল দরজা ভেঙে ফেলে, দেখে বিছানায় রক্তাক্ত অবস্থায় নিরুপমা পড়ে আছে। তার হরিণী চোখ দুটো তার দিকেই তাকিয়ে আছে। বিছানার নিচে রক্ত মাখা বটি পড়ে আছে। পাশে পূর্ণা চোখ বন্ধ করে পড়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে। জলিল শক্তি হারিয়ে ফেলেছে, শরীর থরথর করে কাঁপছে, পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না, পুরো শরীর ঘেমে একাকার। নিরুপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে চিৎকার দিয়ে নিরুকে জড়িয়ে ধরে বলল, আমার হরিণী চোখের রিনু, তুমি এমনভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমার হরিণী চোখের রানী, আমার দিকে তাকাও। ওঠো, আমাকে একা করে দিও না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপনার কেউ নেই। ওঠো আমার সুন্দরী বউ, ওঠো, আমাকে একা ফেলে চলে যেও না। জলিল পূর্ণার দিকে তাকিয়ে নিরুপমাকে রেখে পূর্ণার বুকের মাথা রেখে তার নিঃশ্বাস অনুভব করার চেষ্টা করছে। নিঃশ্বাস নিচ্ছে পূর্ণা, আবার নিরুকে জড়িয়ে ধরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে রহিমা সহ আশেপাশের আরও লোকজন চলে আসলো। সবাই বলছে, তোর বউকে কোপায় খুন করা হয়েছে। নিরুপমার দেহে 5টা কোপের চিহ্ন রয়েছে, সারা শরীর রক্তে ভিজে একাকার, ঘরে রক্তের বন্যা বইছে। জলিল কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারায়। 16 বছর পর আকন্দপুর শেখ বাড়ি, বাড়ির প্রধান জলিল শেখ, পূর্ণার বাবা। আশা জলিলের দ্বিতীয় স্ত্রী, সুন্দর স্বাস্থ্যবান মহিলা, রাগী, সবসময় ক্ষুব্ধ স্বরে কথা বলে সবার সাথে। গ্রামের সব মানুষ তাকে ভয় পায়, এড়িয়ে চলে। প্রিয়া পূর্ণার সৎ বোন, আকিব ও রাকিব পূর্ণার সৎ ভাই। তারা আর পূর্ণাকে নিয়ে জলিল শেখের সংসার। পূর্ণাদের বিশাল বড় বাড়ি, একপাশে বারান্দা দেওয়া 3টে রুমের টিনের ঘর, ঘরের পেছনে সবজি মাচা, মাচায় লাউ, পুঁই শাক, কুমড়ো, শিম। বাড়ির আরেক পাশে টমেটো, আলু, ফুলকপি এবং অন্যান্য সবজি চাষ করা। আরেক পাশে বিশাল বড় এক পুকুর, সেখানে মাছ চাষ করে জলিল। বাড়ির চারপাশে সুপারি ও নারকেল গাছ। পূর্ণা সব নিজের হাতে সামলায়, বাড়ির সব কিছু যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখে। অন্যদিকে আশার সব কিছু, তার প্রিয় সব জিনিসের ওপর অধিকার খাটায়। শুধু একটা জিনিস তার অপ্রিয়, পূর্ণা। কারণ পূর্ণা তার সৎ মেয়ে, জলিল ও নিরুপমার সন্তান। আশা ঘর থেকে তার এবং তার ছেলে মেয়েদের ময়লা কাপড় ধোয়ার জন্য দরজার সামনে এসে দাঁড়ায়। চারিদিকে তাকাচ্ছে সে, পূর্ণাকে খুঁজছে কাপড় ধোয়ার জন্য। আশা ক্ষুব্ধ স্বরে বলে, পূর্ণা, কই তুই? কোথায় গেছস? পূর্ণা, বোবা হয়ে গেলি নাকি? আশা ক্ষুব্ধ স্বরে বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে। তার গলা শুনে প্রিয়া দৌড়ে বাড়ির পেছন থেকে আসে, হাঁপাতে হাঁপাতে বলে, মা, কি হয়েছে? পূর্ণা আপা তো বাবার সাথে তার মায়ের কবরে গেছে। এই কথা শুনে আশা চোখ বড় বড় করে ক্ষুব্ধ স্বরে বলে, ওই হতচ্ছাড়ি নিরুপমা শুনেছি রাতে বেহাইয়াপনা করে, বেড়াদের হাতে খুন হয়েছে। কবরে গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না। আমার স্বামী একবার আমার দিকে তাকায়ও দেখে না, আর 16 বছর ধরে একদিনও বাদ দেয়নি তার কবরে যাওয়া। আমি মরলে জলিল কখনো আমার কবর জিয়ারতে যাবে না। সব ভালোবাসা প্রথম বউয়ের জন্য 16 বছরে
তাকে ভুলতে পারিনি। সাথে আবার মেয়েটাকে নিয়ে গেছে, এখন এত কাজ কে করবে? কাপড়গুলো আছাড় মেরে মাটিতে ফেলে দেয়, রান্নাঘরের দিকে চলে যায়। প্রিয়া এক হাত কোমরে দিয়ে আরেক হাত আঙ্গুল মুখে নিয়ে নখ কামড়াচ্ছে আর বলছে, যাক বাবা, মায়ের কি হলো? এত রেগে গেল কেন? সবসময় নিরুপমা আম্মাকে গালাগাল দেয় কেন? প্রিয়ার বয়স 14 বছর, ক্লাস 7-এ পড়ে। ফর্সা গোল চেহারা, নাক খাড়া, লম্বায় 5 ফুট উচ্চতা। জলিল ও আশার প্রথম সন্তান। সে পূর্ণাকে অনেক ভালোবাসে। এই বাসায় তার একমাত্র সঙ্গী তার বাবা আর প্রিয়া। চঞ্চল স্বভাবের মেয়েটি স্পষ্টবাদী, যা বলবে মুখের ওপর, জবাব দিয়ে দেবে প্রতিবাদী। অন্যায় একদম সহ্য করতে পারে না। তার সবসময়ের সঙ্গী তার বোন। সৎ বোন হলেও পূর্ণাকে তার আপন ভাইদের থেকে ও বেশিই ভালোবাসে। আকিব ও রাকিব দুজনেই যমজ, 8 বছর বয়সী। তারা সবসময় দুজনেই একসাথে সাথে থাকে, একসাথে সব কাজ করে, হোক সেটা দুষ্টুমি বা ভালো কাজ। পূর্ণাকে তারা অনেক ভালোবাসে, তাদের যত্ন নেওয়া, সব কিছু দেখভাল পূর্ণাই করে। কিন্তু আশা তাদের পূর্ণার সাথে মিশতে দেয় না। শেখ বাড়ি থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। প্রিয়া দৌড়ে যাচ্ছে জলিল ও পূর্ণার কাছে। জলিল ও পূর্ণা নিরুপমার কবরের পাশে বসে হাত তুলে দোয়া করছে। জলিলের চোখের পানি তার গাল বেয়ে টপ টপ করে ঝরছে। পূর্ণার চোখ পানি টলমল করছে। পূর্ণা দেখতে সুন্দরী, চোখ দুটো মায়াবী, মুখের গঠন গোল, উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি। তার চুল সিল্কি, লম্বা কোমর ছাড়িয়ে পড়ে। পূর্ণার মতো সুন্দরী আকন্দপুর বা আশেপাশের গ্রামে আর একটাও নেই। যেমন সুন্দরী তেমন নম্র ভদ্র। পূর্ণা সবসময় মানুষের সাথে মাথা নিচু করে কথা বলে, তাই গ্রামের সবাই তাকে পছন্দ করে। পূর্ণা দেখতে ঠিক তার মায়ের মতো। যে কেউ বলবে তারা হয়তো যমজ। পূর্ণার এই সৌন্দর্য কিছু মানুষের হিংসার কারণ। পূর্ণা তার বাবাকে কাঁদতে দেখে নিজের কান্না চেপে রাখে, নিজের হাতে বাবার চোখ মুছিয়ে দেয়। বাবা, তুমি কাঁদলে মা কষ্ট পাবে। কবরের পাশে এভাবে কাঁদতে নেই। আমরা কান্না করলে মা ফিরে আসবে না। যদি কান্না করলে মা ফিরে আসতো তাহলে আমি প্রতিটা মুহূর্ত কান্না করে রবের কাছে মাকে চাইতাম, কিন্তু সে আসবে না। সে রবের কাছে চলে গেছে। পরকালে আমরা মায়ের সাথে দেখা করব। তুমি কেঁদো না আমার প্রিয় বাবা। আমরা মৃতদের জন্য দোয়া ছাড়া আর কী বা করতে পারি? পূর্ণার কথা শুনে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, আমার মেয়ে কবে যে বড় হয়ে গেল, ঠিক বড়দের মতো কথা বলছে, আমাকে কি সান্ত্বনা দিচ্ছে। আমার মায়াবী চোখের মেয়ে তার মায়ের মতোই কথার মাধ্যমে মানুষের মন জয় করে নিতে পারে। তুমি তোমার মায়ের মতোই বুদ্ধিমান। এই কথা বলতে বলতে জলিল রাস্তার দিকে তাকালো, দেখলো প্রিয়া হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে। জলিল স্বাভাবিক স্বরে বলল, মনে হয় আমার ছোট মেয়ে তার মায়ের কোনো খবর নিয়ে আসছে। পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে মৃদু হাসে। প্রিয়া দৌড়াতে দৌড়াতে সামনে এসে বলে, আপা, মা খুব রেগে গেছে, এখনই চলো। মা নিরুপমা মাকেও বকছে। এই কথা শুনে পূর্ণা ও জলিল দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে যায়। পূর্ণা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি বাজারে যাও, এই নিয়ে আশা মাকে কিছু বলো না। জলিল মেয়ের দিকে তাকিয়ে গোপনে শ্বাস নেয়। ঠিক আছে মা, তোমরা বাসায় চলে যাও। জলিল চলে গেল। প্রিয়া ও পূর্ণা রাস্তায় হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। মাটির রাস্তা, দুই পাশে বিশাল আকৃতির দুটো বকুল গাছ। সামনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে 23 বছর বয়সী একটি সুদর্শন যুবক, চুলগুলো হালকা কোকড়ানো, লম্বা 6 ফুটের মতো এগিয়ে আসছে। পূর্ণার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভুলেই গেছে সাইকেলের ওপর বসে আছে। সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে পূর্ণা ও প্রিয়ার ওপর সাইকেল ফেলে দেয়। সে অন্য পাশে পড়ে যায়। পূর্ণার হাত ছিঁড়ে রক্ত বের হয়ে যায়। প্রিয়াও হাতে ব্যথা পায়। ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে থাকে। সাইকেল তাদের উপর যে পড়ে আছে সেটারও খেয়াল নেই। ছেলেটা উঠে হাত বাড়িয়ে দিয়ে বলে, শাহিদ হিরো না, তাই গল্প ছেড়ে কেউ চলে যাবেন না। এই গল্পের হিরো মানে হিমু একটু লেটে এন্ট্রি নিবে। উঠুন, আমার হাত ধরুন। পূর্ণা চোখ বড় বড় করে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বলে, আগে সাইকেল ওঠান। ছেলেটা পূর্ণার দিকে আর চোখে তাকায়। ও হ্যাঁ, সাইকেল তুলতে হবে। ছেলেটা সাইকেল তোলে। পূর্ণা দাঁড়িয়ে প্রিয়াকে তোলে।
ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা বলল, কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছেন কেন? ছেলেটা চোখ সরিয়ে আবার আর চোখে তাকিয়ে বলল, কি নাম আপনার? আমার নাম পূর্ণা। ছেলেটা মৃদু স্বরে বলল, পূর্ণা খুব সুন্দর নাম, ঠিক মানুষটার মতনই সুন্দর। আমি সায়েদ, আশিকনগর আমার বাসা, এই তো পাশের গ্রামে। আমি শান্তিনগর পড়ালেখা করি। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, আমি কি আপনার কাছে জানতে চাইছি আকবর এ কথা বলতে কেন বলেছেন? এত সুন্দরী মেয়ে আগে দেখিনি, শহরেও দেখিনি। পূর্ণা প্রিয়ার হাত ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড সাঈদের দিকে তাকিয়ে থাকে। সাঈদ কিছু বলতে গেলেই তাকে কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে চলে যায়। সাঈদ মায়াবী চোখে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, পূর্ণা, আজ থেকে তোমাকে আমি পূর্ণবতী বলে ডাকবো। রাতে বারান্দায় মেঝেতে বসে হ্যারিকেনের আলোতে জলিল, আশা, পূর্ণা, প্রিয়া, আকিব ও রাকিব সবাই রাতের খাবার খাচ্ছেন। ভাত, লাল শাক আর মাছ। পূর্ণা নিজের হাতে সব রান্না করেছে। আশা সবার থালায় মাছ দিচ্ছে, পূর্ণার থালায় মাছ দেয়নি। জলিল বলে, পূর্ণা থালায় মাছ দিলে না কেন আপা? আশা মিনমিন স্বরে বলল, পূর্ণা বলেছে রাতে মাছ খাবে না, তাই মাছ এক টুকরো কম দিতে বলেছি। পূর্ণা ঠোঁটের কোণে হালকা মুচকি হাসে, মনে মনে ভাবছে এই মহিলা কিভাবে মিথ্যা বলছে। তারপরও পূর্ণা বলল, বাবা, আমি বলেছি মাছ খেতে ভালো লাগে না। প্রতিদিন তো খাবারও দেয় না, যেই সময় জলিল বাসায় থাকে তখনই খাবার পায়। মাছ তো কতদিন ধরে খায় নাই, রান্না করার সৌভাগ্য হয় কিন্তু খেতে পায় না। খাবার শেষ করে সবাই উঠে যায়। পূর্ণা সব কিছু গুছিয়ে রাখে, খাবার থালা ধুয়ে পরিষ্কার করে। আশা তীক্ষ্ণ দৃষ্টিতে সন্তানদের দিকে তাকিয়ে বলে, সবাই তাড়াতাড়ি ঘুমাতে যাও, সকালে উঠে স্কুলে যাবে। বারান্দায় আশা ও জলিল ঘুমায়, বড় ঘরে তার দুই ভাই ঘুমায়, ওই পাশের ছোট ঘরে প্রিয়া ও পূর্ণা ঘুমায়। সবাই ঘুমিয়ে পড়ে। পূর্ণা বিছানা ঝাড়ছে, প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুল ব্যাগ গোছাচ্ছে, মুচকি মুচকি হাসছে। তারপর দুই বোন বিছানায় শুয়ে পড়ে। প্রিয়া নরম স্বরে বলল, আপা, কি হয়েছে? ওই ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর। কোন ছেলেটা? ওই তো সাইকেলওয়ালা। এই অসভ্য ছেলেটা, তার কথা শুনতে চায় না প্রিয়া। বলে উল্টো দিকে ঘুরে গেল পূর্ণা। প্রিয়া মুখ ভেঙচে বলল, ছেলেটা কিভাবে বলল আমি শাহিদ। কি সুন্দর ছেলেটা। প্রিয়া মাথা উঠিয়ে দেখল পূর্ণা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। প্রিয়া বিরক্ত স্বরে, ধুর আপা, তুমি ঘুমিয়ে গেলে? সকালে সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পূর্ণা আকিব ও রাকিবের বই খাতা তাদের হাতে দেয়। তার ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা তার ব্যাগ নেয়। পূর্ণার পরনে ছিল সালোয়ার কামিজ, ওড়না দিয়ে ঘোমটা দেওয়া ছিল। প্রিয়া ও পূর্ণা একসাথে হাত ধরে দুজনে হেঁটে যাচ্ছে। প্রিয়া মুচকি মুচকি হাসছে আর বলছে, আপা, যদি এখন ওই ছেলেটার দেখা পেতাম, তাকে দেখার পর থেকে আমার কেমন যেন লাগছে। এই কথা বলতে বলতে প্রিয়া সামনে তাকিয়ে দেখে বকুল গাছের নিচে সাঈদ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে প্রিয়া লাফ দিয়ে ওঠে। আপা, ওই দেখো, আমার স্বপ্নের মানুষ সামনে দাঁড়িয়ে। পূর্ণা, কি হলো তোর? পূর্ণা সামনে তাকিয়ে বিরক্তিকর মুখভঙ্গি নিয়ে বলে, এই অসভ্য ছেলেটা সামনে। প্রিয়া পূর্ণার হাত ছেড়ে দৌড়ে সাঈদের দিকে ছুটে যায়। এক্ষুনি বলছিলাম তোমার কথা, আর তুমি সামনে চলে আসলে। 1000 বছর বাঁচবে। পূর্ণা ঘোমটা টেনে আস্তে আস্তে তাদের দিকে হেঁটে যায়। সাঈদ প্রিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রিয়াকে বলল, প্রিয়া চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আপা একটু দাঁড়াও না, সাঈদের সাথে কথা বলি। পূর্ণা ক্ষুব্ধ দৃষ্টিতে চোখ রাঙিয়ে, এইটা কেমন কথা? সে আমাদের থেকে বড়, ভাইয়া বলবি। সাঈদ ঠোঁটের কোণে মুচকি হেসে, সমস্যা নেই পূর্ণবতী। ওর যা ইচ্ছে বলুক, তোমার জন্য একটা জিনিস এনেছি পূর্ণবতী। কাল আমার সাইকেল দিয়ে তোমার হাত কেটে গেছিল, আমি দেখি তোমার ক্ষত সরাতে পারিনি, তুমি আমাকে বলার সময় দাওনি। তোমার জন্য ব্যান্ডেজ আর মলম নিয়ে এসেছি, এটা রাখো।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।